আমি এখন এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস যে গল্পটি রয়েছে অর্থাৎ ক্লাস 12-এর সেকেন্ড লেসন সেই গল্পটি পড়তে চলেছি। স্ট্রং রুটস গল্পটিতে এপিজে আব্দুল কালাম কী বলেছে আর স্ট্রং রুটস গল্পটিতে কী বা রয়েছে তার সমস্ত বিষয়গুলো আমি খণ্ড খণ্ড করে তুলে ধরবো বেশ কয়েকটি খণ্ডে। আজকে যেহেতু শুরু পাঠ সেহেতু খণ্ড নম্বর 1 স্ট্রং রুটস। স্ট্রং শব্দটার অর্থ হচ্ছে শক্তিশালী ও রুটস শব্দের অর্থ হচ্ছে শিকড়। তাহলে স্ট্রং রুটস শব্দের অর্থ হলো শক্তিশালী শিকড়। লিখছে কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম কে ছিলেন? এপিজে আব্দুল কালাম এই স্ট্রং রুটস গল্পটিতে কি লিখলেন, এর লেখার বিষয়বস্তু কি, কেন লিখেছেন, আর এই লেখার পেছনে কি ভূমিকা রয়েছে, যাবতীয় বিষয়গুলো শুনতে ভিডিওটি টোটাল দেখতে শুরু করো, মোটেও স্কিপ না করে। এপিজে আব্দুল কালামের ফুল নাম ছিল আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। 1931 অর্থাৎ 1931 সালে তিনি জন্মগ্রহণ করেন। 2015 অর্থাৎ 2015 সালে তিনি মৃত্যুবরণ করেন। was one of the pioneers of aerospace engineering in India. তাহলে তিনি ভারতীয় এরোপ্লেন বা বিমান ইঞ্জিনিয়ারিং দপ্তরে একজন পথিকৃৎ ছিলেন। ফর এ মেজর পার্ট অফ হিজ লাইফ, তার জীবনের প্রধান অংশ হি ওয়ার্ক, সে কাজ করেছে, মানে তার জীবনের প্রধান অংশ হিসেবে তিনি কাজ করেছেন অ্যাজ এ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী হিসেবে। তাহলে তিনি তার জীবনের প্রধান অংশ একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন ইন ইন্ডিয়া, ভারতে, স্পেস প্রোগ্রাম অর্থাৎ মহাকাশ প্রোগ্রামে। তাহলে তিনি ভারতীয় যে মহাকাশ স্পেস প্রোগ্রাম রয়েছে এখানেই তিনি তার জীবনের প্রধান অংশ একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020, অর্থাৎ তার কিছু বিখ্যাত গ্রন্থ হলো ভারত 2020 বা 2020। এই ইন্ডিয়া 2020 এই গল্পটি বা এই বিষয়টি তোমরা পারলে পড়ে নিবে। এই বিষয়টিতে এপিজে আব্দুল কালাম যা কিছু বলেছে পড়লেই বুঝতে পারবে যে আসলে কি ইন্ডিয়ান 2020 সে বিষয়টা। দ্বিতীয় হচ্ছে ইগনিটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার, এগুলো ছিল তার বিখ্যাত কিছু গ্রন্থ। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 টু 2007, অর্থাৎ তিনি 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত ভারতীয় একজন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি ছিলেন। তাই তিনি ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তাহলে এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম, খুব বেশি না জানলেও। আসলে এই ভারতবর্ষের মাটিতে এই নামটি যেন সোনায় মরা একটা রত্ন নাম, যার নাম, যার অবদান, যার প্রত্যেকটি কথা আমাদের কাছে আজও যেন বাণী হয়ে রয়েছে, সেই এপিজে আব্দুল কালাম, যিনি বলেছেন যে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখো সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তাড়না তোমাকে ঘুমোতে দেয় না, অর্থাৎ যে স্বপ্নটা তুমি দিনের বেলায় দেখো সেটাই হচ্ছে স্বপ্ন। আসলে এনার বাণী বা এনার মহৎ যে স্পিচগুলো রয়েছে শুনলে বুঝতে পারবে আসলে এই লোকটা কী বা এই মানুষটি কী ছিলেন। আজকে এই বর্তমান বিশ্বে ইনি যে নেই তাতে আমাদের যে কত অসুবিধা, কত যে ক্ষতি, সেটা একমাত্র আমরাই ভারতবর্ষের লোক বুঝি। এনার মতো আরও যেন আমরা আরও একজনকে এনার মতো বা একজন বা একের অধিককে পাই, সেই জন্য আমরা গডের কাছে কী করব? প্রে করব। তো এপিজে আব্দুল কালাম সম্বন্ধে আমরা জানলাম, তার বিখ্যাত কিছু গ্রন্থ, তার জীবন, মানে তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, এই সমস্ত কিছু। এরপর আমরা এই গল্পটা পড়ব। এই গল্পটা কি দেখো, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তাহলে স্ট্রং রুটস গল্পটি নেওয়া হয়েছে ডক্টর কালামস অর্থাৎ আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে। ইন দিস এক্সট্রাক্ট
হি টক্স অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন, অর্থাৎ তার দেশীয় যে শহর, সেই শহরের যে শৈশব, সেই শৈশবের কথাই কিন্তু এখানে বলেছে। দ্য পিস প্রেজেন্ট এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথর আর্লি লাইফ। এখানে এই টুকরোর মধ্যে একটি আনন্দপূর্ণ খণ্ড তার বাল্য জীবন অর্থাৎ আর্লি লাইফ যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইটস স্পিরিচুয়াল গ্রোথ, এবং তার যে আধ্যাত্মিক উন্নতি, সে উন্নতিটার কিন্তু কথা বলা হয়েছে। তাহলে স্ট্রং রুটস গল্পটা কী নিয়ে ডিলস করছে বা কী নিয়ে ডিল করছে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে স্ট্রং রুটস গল্পটি এপিজে আব্দুল কালাম তার অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি, এটা কিন্তু এখানে এপিজে আব্দুল কালাম তার তার শৈশবের বিষয়গুলো কিন্তু বলছেন। তার যে হোম টাউন রামেশ্বরম, মাদ্রাজ রাজ্যের যে রামেশ্বরম, সেখানকার কথা বলছে। তার বাবা, আসলে তার বাবা এবং তার মা, সেই সব মা এবং তার যে শিক্ষা জীবন বলতে পারি, অর্থাৎ তিনি দেখতে কেমন ছিলেন, কীভাবে পড়াশোনা করেছেন, তার বাল্য জীবন সমস্তটাই কিন্তু এখানে রয়েছে। আর মূল কথা এখানে তো অটোবায়োগ্রাফি হিসেবে দিয়েই দিয়েছে যে আসলে এটা কী নিয়ে আলোচনা করছে। এখানে মেন পয়েন্ট হচ্ছে যেখানে কী নিয়ে আলোচনা করছে। আসলে যেহেতু আমরা পেয়ে যাচ্ছি যে অটোবায়োগ্রাফি, সেহেতু আমাদের আর জানারও কিছু এক্সট্রা জানার কিছু থাকছে না গো। এবার গল্পর লাইন স্টার্ট হচ্ছে। প্রথমেই বলছে, আই ওয়াজ বর্ন ইনটু মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আই ওয়াজ বর্ন, বর্ন মানে জন্মগ্রহণ করা, তাহলে আই ওয়াজ বর্ন আমি জন্মগ্রহণ করেছিলাম ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, একটা মধ্যবিত্ত তামিল ফ্যামিলিতে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, অর্থাৎ রামেশ্বরমের একটি দ্বীপে শহরে। কোথায়? ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ, অর্থাৎ মাদ্রাজ রাজ্যে। তাহলে মাদ্রাজ রাজ্যের রামেশ্বরম শহরের একটি দ্বীপে মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবেদিন মানে জয়নুল আবেদিন, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, না ছিলেন খুব শিক্ষিত মানুষ, নর মাচ ওয়েলথ, না ছিল খুব সম্পদশালী মানুষ। তাহলে আমার বাবা জয়নুল আবেদিন না ছিল খুব শিক্ষিত, না ছিল খুব সম্পদশালী। ডেসপাইট, সত্ত্বেও, এই ডেসপাইট শব্দটার অর্থ হচ্ছে সত্ত্বেও। যখন কোনো বিষয়, দুটো বিষয় আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে আলোচনা করবে এবং একটার পক্ষে যুক্তি দিবে, তখন আমরা ডেসপাইট শব্দটা কিন্তু ব্যবহার করি। দেখি ডেসপাইট দিস অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। তাহলে এই অসুবিধাগুলি থাকার সত্ত্বেও হি পজেসড গ্রেট ইননেট উইজডম, তার মধ্যে প্রবল কিন্তু জ্ঞান ছিল। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তার মহত্ব, আত্মার যে মহত্ব বা জ্ঞান, সেটা কিন্তু ছিল। দেখো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তুমি যাই করো না কেন, সবার প্রথমে দরকার কিন্তু মন। তোমার যদি কোনো কাজের প্রতি মন থাকে, তাহলে সেই কাজে তুমি অবশ্যই 100% সাকসেস হবেই, সেটাতে কোনো কিন্তু কন্ট্রোভার্সি থাকবে না, কোনো বাধা বিপত্তির বিষয় থাকবে। মেন কথা হচ্ছে মন, মন যদি ঠিক থাকে তাহলে সব কিছুই পসিবল। তাহলে কোনো কিছু করতে গেলে প্রথমত মন ঠিক করতে হবে। যদি তোমার মাইন্ড ঠিক থাকে, ইফ ইউর মাইন্ড হ্যাজ বিন রাইট, দেন এভরিথিং ইজ রাইট। যদি তোমার মনটা কি থাকে, সঠিক থাকে, যদি তোমার মনটা ধরো সঠিক আছে, তাহলে তোমার সব কিছুই সঠিক। তাহলে কোনো কিছুকে সঠিক বা বেঠিক করতে গেলে কাকে দরকার আছে? মন। তাই বলছে যে তার বাবা না ছিল প্রবল শিক্ষিত মানুষ, না ছিল প্রবল সম্পদশালী মানুষ, কিন্তু ছিল বলতে কি ছিল? তার মধ্যে ছিল গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তার যে আত্মার যে মহত্ব গুণ সেটা কিন্তু ছিল, এবং তার মধ্যে যে জ্ঞান, মহৎ জ্ঞান, সে জিনিসটা কিন্তু ছিল। He had an ideal helpmate in my mother আসিয়াম্মা, অর্থাৎ তিনি ছিলেন আমার আম্মা বা আমার মা আসিয়াম্মার একজন আদর্শবান সহকারী বা সহযোগী। এখানে আইডিয়াল শব্দের অর্থ হচ্ছে আদর্শবান, হেল্পমেট মানে সহযোগী। তাহলে আমার মায়ের নাম কি? আসিয়াম্মা। তাহলে এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। আই ডু নট রিকল মানে আমি স্মরণ করতে পারি না,
দ্য এক্স্যাক্ট নাম্বার, সঠিক সংখ্যা অফ পিপল, মানুষজনের, সি ফিড এভরিডে, অর্থাৎ তিনি যে প্রতিদিন কত মানুষকে খাওয়াতেন এটা আমি মনে করতে পারছি না। বাট কিন্তু আই এম সার্টেন, না আই এম কোয়াইট সার্টেন, আমি একেবারে নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি ফুড টুগেদার, অর্থাৎ আমাদের পরিবারে যতজন সদস্য ছিলেন তার চাইতেও বেশি মানুষ আমাদের সাথে একসাথে বসে খেতেন, এবং সেই খাবারগুলো আমার মা প্রত্যেক দিন তাদের কি করতেন, খাওয়াতেন। মাই প্যারেন্টস, আমার বাবা মা, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ওয়াইডলি বিশালভাবে মান্য করা হতো, বলছে ওয়াইডলি বিশালভাবে, রিগার্ডেড মান্য করা হতো অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শবান দম্পতি হিসাবে। তাহলে আমার বাবা মাকে একজন আদর্শবান দম্পতি হিসেবে মনে করত। মাই মাদার লিনেজ অলস দ্য মোর ডিস্টিংগুইশড, মানে আমার মায়ের বংশধররা খুব মানে প্রভাবশালী ছিল। অন অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, মানে আমার মায়ের পূর্বপুরুষরা ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি ধারণ করেছিলেন বা উপাধি পেয়েছিলেন। I was one of many children. I was one of many children. আমি অনেক সন্তান সন্ততির মধ্যে একজন ছিলাম। কেমন ছিলাম নিজের পরিচয় দিচ্ছে এবার, কিন্তু এখানে এপিজে আব্দুল কালাম তার নিজের পরিচয় দিচ্ছে যে আমার মায়ের অনেক সন্তান ছিল, তার মধ্যে আমি একজন। এবার আমি কীরকম সেটা কিন্তু পরিচয় দিচ্ছে। এ শর্ট বয়, একটি ছোট্ট বা বেটে ছেলে, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, দেখতেও বিশ্রী, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু জন্মেছিলাম সুন্দর হ্যান্ডসাম পিতামাতার গর্ভে। মানে আমি দেখতে বেটে, আমার মানে আমার সাইজটা দেখতে বেটে, এবং আমি যে আমার যে দর্শন, সেই দর্শনটাও কিন্তু খুব একটা বিউটি ছিল না, সেটা ছিল কেমন, আগলি। কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম হ্যান্ডসাম বাবা মায়ের গর্ভে। উই লিভড, আমরা বসবাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পৈতৃক বাড়িতে, হুইচ ওয়াজ বিল্ট, যেটা নির্মাণ করা হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে। তাহলে আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে বসবাস করতাম, যেটা নির্মাণ করা হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে। ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একবারই বা এটা ছিল খুব সুন্দর পাকা বাড়ি, এটা ছিল একটা খুব সুন্দর বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল চুন সুরকি এবং ইট দিয়ে। অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম, সেই রামেশ্বরমের মসজিদ যে রাস্তায় রয়েছে সে রাস্তায়, মাই ওয়াস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল এসেন্সিয়াল কমফর্ট অ্যান্ড লাক্সারি। মাই অস্টার ফাদার মানে আমার পৈতৃক যে বাবা, সেটা কী করতেন, ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে চলতেন, অল এসেন্সিয়াল কমফর্ট, সমস্ত যে ইনএসেন্সিয়াল, যে অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য, অ্যান্ড লাক্সারিস, বিলাসিতা। তাহলে আমার যে পৈতৃক বা অস্টার ফাদার ছিলেন, তিনি কিন্তু এই বিষয়গুলো কী করতেন, এড়িয়ে চলতেন। যে জিনিসগুলো প্রয়োজন নয়, ইনএসেন্সিয়াল, সেই জিনিসগুলো, বিলাসিতা, এই জিনিসগুলো। হাউএভার, যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইড ফর, এবং যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিন্তু আমাকে দিত, অর্থাৎ প্রয়োজন ছাড়া যেগুলো ভ্যালুলেস, যেগুলো প্রয়োজন বিশেষ নেই, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু ব্যবহার করতেন না বা দিতেন না। তাছাড়া যে সমস্ত জিনিসগুলো একবারই প্রয়োজন, না দিলেই নয়, সেগুলো কিন্তু অবশ্যই প্রস্তুত করতেন। ইন দ্য টার্ম অফ ফুড, কী হিসেবে, খাবার। দেখো বেঁচে থাকার জন্য খাবারের দরকার, হ্যাঁ খাবার দিতেন। মেডিসিন, হ্যাঁ ওষুধের দরকার, ওষুধের দিতেন। ক্লোথিং, হ্যাঁ জামা কাপড়ের দরকার, জামা কাপড় দিতেন। ইনফ্যাক্ট, তবে আই উড সে মাইন্ড, আমি নিজেকে বলতে পারি, ওয়াজ ভেরি সিকিউর চাইল্ড, আমার শৈশবটা ছিল খুব নিরাপদ। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, তুমি এটাকে ম্যাটেরিয়ালি বলতে পারো, ইমোশনালি, দুইভাবে বলতে পারো, যে আমার শৈশবটা ছিল খুব সিকিউর। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমরা সাধারণত খেতাম উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। সিটিং অন দ্য ফ্লোর, মেঝের উপর বসে।
অফ দ্য কিচেন, রান্নাঘরে। তাহলে আমরা সাধারণত আমার মায়ের সাথে রান্নাঘরে মেঝেতে বসে খেতাম। সি উড এ প্লেস অফ ব্যানানা লিভ বিফোর মি, সে আমার সামনে একটা কলা পাতা পেতে দিত। অন হুইচ, যেটাতে সি দেন ল্যাডেড এ রাইস, সে কী করতেন, হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ভাত তুলে দিতেন। অ্যান অ্যারোমেটিক স্লাম্বার, এবং অ্যারোমেটিক স্লাম্বার দিতেন। এ ভ্যারাইটি অফ সার্ভ, কিছু তীক্ষ্ণ বা ঝাঁঝাল বিভিন্ন ধরনের যে চাটনি বা যে জিনিসগুলো সেগুলো দিতেন। হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার দিতেন। ডলফ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং নারকেলের চাটনি দিতেন। এটাই ছিল পার্ট 1।